গবেষণা থেকে দেখা গেছে প্রতি 200 জনের একজন চেঙ্গিস খানের বংশধর। প্রাচীন পৃথিবীর ইতিহাসে এমন এক নাম রয়েছে যার উচ্চারণে কাঁপে সভ্যতার ভিত্তি। এক যাযাবর শিশুর হাতে গড়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাম্রাজ্য। কয়েকটি সাধারণ যাযাবর গোষ্ঠী থেকে কিভাবে মঙ্গোলীয়রা হয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যের মালিক, কিভাবে চেঙ্গিস খান পুরো দুনিয়া কাঁপিয়ে তুলেছিলেন এবং কিভাবে তার সাম্রাজ্য ধীরে ধীরে ধসে পড়ে। আজ আমরা জানাবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাম্রাজ্যের কথা। খাদ্যের সন্ধানে মঙ্গোলীয়রা রাত্রে অপেক্ষা থাকত। যাযাবর গোত্রগুলো পার্শ্ববর্তী দেশগুলোতে প্রায় আক্রমণ করত, তবে জাতিগতভাবে ভালো অবস্থানে না থাকায় এইসব হামলায় তারা টিকতে পারত না। 13 শতাব্দী পর্যন্ত ইতিহাসের পাতা যাযাবর জাতি হিসেবে রয়ে গেছে, কিন্তু তার কয়েক বছর পর থেকেই পাল্টে যায় চিত্র। 1162 সালের ঘটনা। উত্তর মঙ্গোলিয়া খেন্তি পর্বতমালা অন্তর্ভুক্ত বুরকানখান্ডু পর্বতমালা খুব কাছে জন্ম নেয় এক শিশু। পিতা ইয়েসুগুয়ে, মাতা হুইলনের ঘরে জন্ম নেয় একটি শিশু। তার নাম রাখা হয় তেমুজিন। তার পিতা ইয়েসুগুয়ে ছিলেন এক ছোট্ট গোত্রের নেতা। তেমুজিন মঙ্গোলিয়ার বিস্তৃত মরুভূমির বুকে বেড়ে থাকতে শুরু করে, তবে তার পারিবারিক সুখ বেশি দিন টিকল না। শত্রুদের দেওয়া মিশ্রিত দুধ পান করে প্রাণ হারায় তার বাবা। তখনও তেমুজিন খুব ছোট, তাই পিতার মৃত্যুর পর বালকের অনুগত্য মানতে পারল না অনেকেই। তার পরিবারকে ছেড়ে যায় তাদের গোত্রগুলো। তবে তেমুজিনের শৈশবের প্রতিকূলতা তেমুজিনকে দিয়েছে কঠোর শিক্ষা। তেমুজিন প্রতিজ্ঞা নিয়েছে নিজেকে কঠোরভাবে গড়ার। মাত্র 6 বছর বয়সে শিকারের অনুমতি পেয়ে যায় সে। তবে বাল্যকাল থেকে অন্য শিশু থেকেই আলাদা তেমুজিন। সে মনে করত সবকিছুতেই খুনাখুনি সমাধান। 13 বছর বয়সে নিজের সৎ ভাইকে মেরে ফেলে। খাদ্য ভাগাভাগি নিয়ে তার সৎ ভাইকে খুন করে। কৈশোরে তার যুদ্ধ মনোভাব সবাই দেখতে পায়। সেই সাথে মঙ্গোলিয়ার বৈরী আবহাওয়া চলাফেরা করে হয়ে উঠেছিলেন একজন যোদ্ধা। তার হাত থেকে কোনো শিকার রক্ষা পেত না। বলা যায় তার টার্গেট কখনো মিস হতো না। তেমুজিনের ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যাযাবর গোষ্ঠীকে একত্রিত করার। শৈশব ফিরিয়ে নিজের সেই স্বপ্নের পথে পা বাড়ালো তেমুজিন। বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে থাকা যাযাবরদের একত্রিত করতে থাকেন তেমুজিন, যারা তার এই ঐক্যকে বিরোধিতা করতেন তাদেরকে একেবারেই শেষ করে দিতেন। ফলে দেখতে দেখতে মঙ্গোলীয় যাযাবরদের একত্রিত করেন তেমুজিন এবং জাতিগতভাবে তাদের নাম দেওয়া হয় মঙ্গল। ঠিক এই সময় ইতিহাসের মাথাছাড়া দিয়ে উঠে মঙ্গোলীয়রা। যাযাবর গোত্র থেকে তারা প্রতিষ্ঠিত করে মঙ্গল। 1227 সাল। মঙ্গলদের রাজনৈতিক ও সামরিক নেতা বা মোহান খান ইতিহাসে ও তিনি অন্যতম বিখ্যাত। সেনা দক্ষ ও সেনাপতি হিসেবে যুক্ত হন। তবে সিংহাসনের বসার পর তাকে উপাধি দেওয়া হয় চেঙ্গিস, যার অর্থ সামুদ্রিক শাসক। আর মঙ্গলদের মহান এই শাসক পুরো পৃথিবীর কাছে পরিচিত হন চেঙ্গিস খান নামে। 1206 সালে চেঙ্গিস খান যাযাবর গোত্র থেকে যে মঙ্গোলীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছেন সময়ের ব্যবধানে। পৃথিবীর ইতিহাসে বড় সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্য হলেও তাদের উপনিবেশিকগুলো একই ভূখণ্ড ছিল না, ছিল পুরো পৃথিবীতেই ছড়ানো ছিটানো। তাই বলা যায় মঙ্গল সাম্রাজ্যকে পৃথিবীর ইতিহাসের বড় সাম্রাজ্য। চেঙ্গিস খান তিনি ছিলেন একজন দক্ষ যোদ্ধা। সাম্রাজ্য প্রতিষ্ঠিতার পর
তিনি বিভিন্ন পদে নিয়োগ ক্ষেত্রে তিনি বংশমর্যাদা থেকে যোগ্যতাকে প্রাধান্য দিতেন। ফলে তার অধীনে গড়ে ওঠে দক্ষ বাহিনী। তার বাহিনী ছিল অসাধারণ পারদর্শী এবং ছিল কার্যকরী সম্পূর্ণ। চলন্ত গোয়ার পিঠে বসেও যুদ্ধ করার ক্ষমতা ছিল তাদের। 1206 সালে চেঙ্গিস খান হয়ে ওঠার পর তিনি তার সাম্রাজ্য বিস্তৃতির দিকে নজর দেন। 1211 সালে পশ্চিম চীন সাম্রাজ্য দখল করে নেয় এবং এই দিকে আফগানিস্তানের উপর দিয়ে ভারতের পাঞ্জাব পর্যন্ত ঢুকে পড়ে। ইউরোপের বুলগেরিয়া, ইউক্রেন পর্যন্ত তিনি নিয়েছিলেন নিজের দখলে। এমনকি অজয় রাশিয়া দখল করতে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। তার বাহিনী যা দেখিয়েছিল তা রীতিমতো অবিশ্বাস্য। মঙ্গোলীয় সাম্রাজ্যকে নজিরবিহীনভাবে প্রসারিত করে। এই অভিযানে চেঙ্গিস খান দেখিয়েছিলেন নিষ্ঠুরতম বর্বরতা। কোনো দেশ দখল করার জন্য এমন ভাবে আক্রমণ করা হতো যা দেখে হতভম্ব হয়ে পড়তো সবাই। থাকতো না কোনো সভ্যতার চিহ্ন। তার বর্বরতা কেমন ছিল ধারণা পেতে উর্গিস শহরের যুদ্ধ থেকেই নেওয়া যাক। তুর্কমেনিস্তানের উর্গেন শহর ছিল গুরুত্বপূর্ণ শহর। চেঙ্গিস খান সেই শহর জয়ের পর 12 লক্ষ মানুষ হত্যা করে। চেঙ্গিস খানের 21 বছর অভিযানের পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রায় 4 কোটি মানুষ হত্যা করে, যা ছিল তখনকার পৃথিবীর 11% মানুষ। লুট করা ছাড়াও ধর্ষণের মতো জঘন্য অপরাধও বাদ যায়নি মঙ্গলদের বর্বরতা থেকে। গবেষণা থেকে দেখা গেছে প্রতি 200 জনের একজন চেঙ্গিস খানের বংশধর। 1227 সালে পৃথিবীর ইতিহাসের বর্বরতার মৃত্যু ঘটে। চেঙ্গিস খানের সাম্রাজ্য বিস্তৃত ছিল প্রায় 1,35,00,000 বর্গ কিলোমাইল। মৃত্যুর পর তার মৃতদেহে দাফনের সময় উপস্থিত সবাইকে হত্যা করে। পরবর্তীতে চেঙ্গিস খানের পরিবার কাউকে জানায়নি চেঙ্গিস খানের সমাধি কোথায় হয়েছিল। তাই তার গোপনীয় থেকে যায় তার সমাধিস্থল, যা আজ পর্যন্ত অজানা। চেঙ্গিস খানের মৃত্যুর পর তার ছেলে তুলুই খান সাম্রাজ্যের বিভিন্ন স্থানে পরিচালনা করে। প্রকৃতপক্ষে মঙ্গোলীয়দের উত্তরসূরিদের কোনো নিয়ম কানুন ছিল না। 1229 সালে চেঙ্গিস খানের তৃতীয় ছেলে ওগদেই খান নির্বাচিত হন। ওগদেই খানকে তার সাম্রাজ্যের মানুষ যোগ্য হিসাবে বিবেচিত করেন, তাই ওগদেই খানকে নির্বাচিত করেন। 1239 সালে অভিষেক ঘটে ওগদেই খানের। পিতার মতোই সাম্রাজ্য দক্ষতার সাথে পরিচালনা করেন। এছাড়াও তিনি সাম্রাজ্যের বিস্তার করার জন্য রেখেছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। মধ্যপ্রাচ্য তার বাহিনী জয়লাভ করে, চীনা জিন রাজবংশকে চিরতরে পরাজিত করে। মঙ্গোলরা জর্জিয়া, আর্মেনিয়া, কোরিয়া সফল অভিযান পরিচালনা করেন। তিনি তার ধারাবাহিকতা ইউরোপের হাঙ্গেরি ও পোল্যান্ড, সার্বিয়া, বুলগেরিয়া এবং সমগ্র রাশিয়া তার নিয়ন্ত্রণে চলে আসে। 1241 সালে মঙ্গোলদের দ্বিতীয় খাগান মৃত্যুবরণ করেন। ওগদেই খান মৃত্যুর পর স্ত্রী তুর্গি প্রায় 5 বছর সাম্রাজ্য পরিচালনা করেন। ফলে রাজ সিংহাসনের নিয়ে অস্থিরতা শুরু হয়। চেঙ্গিস খানের ছোট ভাই তুলুই খান ক্ষমতা নেওয়ার পরিকল্পনা করেন। 1246 সালে ওগদেই তার ছেলে গুয়ুক খানকে পরবর্তী প্রধান হিসেবে নির্বাচিত করেন। ক্ষমতা গ্রহণের পর গুয়ুক খান 1247 সালে আর্মেনিয়া হামলা করে এবং আর্মেনিয়াকে নগর রাজ্যে পরিণত করে গুয়ুক খান। গুয়ুক খান কর দায়ের জন্য বিখ্যাত ছিলেন। তার সময়ে তার সাম্রাজ্যে বিভিন্নভাবে কর আরোপ করেছিল। গুয়ুক খানের আরেকটি যুগান্তকারী পদক্ষেপ রয়েছে।
তিনি পুরো সাম্রাজ্যব্যাপী আদমশুমারির নির্দেশ দেন। 1248 সালে মঙ্গোলদের তৃতীয় খাগান মৃত্যুবরণ করেন। গুয়ুক খান মৃত্যুর পর স্ত্রী সাম্রাজ্য পরিচালনা করেন, কিন্তু এইবার আর সাম্রাজ্যের ক্ষমতা ধরে রাখার সম্ভব হয়নি। গুয়ুক খান মৃত্যুর পর তার কোনো ছেলে রাজ সিংহাসনের উত্তরাধিকারী হয়নি। 1215 সালে মাঙ্গে খান চতুর্থ খান হিসেবে সাম্রাজ্য পরিচালনা করেন। মাঙ্গে খান প্রথম মঙ্গোলদের হারার স্বাদ নেয়। মিশরের সামলুক সুলতান কুতুজ ইতিহাসের প্রথমবারের মতো রুখে দেয় মঙ্গোল সাম্রাজ্যকে। এর পূর্বে কখনোই হারেননি চেঙ্গিস খানের বাহিনী। চেঙ্গিসদের এটি হলো তাদের প্রথম পরাজয়ের ঘটনা। পূর্বেই বলেছি, চেঙ্গিস খানদের উত্তরাধিকারী বলতে কোনো আইন ছিল না। যে কোনো যোগ্য বংশই সিংহাসনের দাবি জানাতে পারতেন। এর মাঝে 1259 মৃত্যু ঘটে মাঙ্গে খানের। তবে ভেতরে ভেতরে শুরু হয় দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই, ভাই ভাইয়ের যুদ্ধ। শেষে মঙ্গোল সাম্রাজ্য 4 ভাগে বিভক্ত হয়ে পড়ে। চেঙ্গিস খানের মৃত্যুর পর 130 বছর পর ধীরে ধীরে ভেঙে পড়ে তার নির্মিত সাম্রাজ্য। চীন থেকে পারস্য, রাশিয়া থেকে মধ্য এশিয়া সবখানেই স্থানীয় শক্তি মাথা তোলে। মঙ্গোলরা হারায় সেই সাম্রাজ্যের আগুন, ঐক্য আর নেতৃত্বে শুধু রয়ে যায় এক ভয়ঙ্কর নাম, যা ইতিহাসে আজও আতঙ্ক জাগায়। সে ছিল এক যাযাবর সন্তান, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য তার হাতে গড়ে ওঠা। সেই ছিল নির্মম, কিন্তু নেতৃত্ব অনন্য। তার রক্ত মাখা পথে লেখা ইতিহাস আজও বিস্ময়। চেঙ্গিস খান মারা গেছে, কিন্তু তার নাম আজও জীবন্ত, ভয় আর বিস্ময় আর ইতিহাসের পাতায়।